পাত্রী দেখতে গিয়ে পাত্রীর মাকে দেখে ভীষণভাবে চমকে গেলাম। পাত্রীর মা হলেন আমার স্কুলের প্রাক্তন রাগী শিক্ষিকা। আমি স্কুল ছেড়েছি প্রায় 15 বছর হলো। তাও ম্যামের রাগের কথা মনে পড়লে আমার আজও যেন প্রাণ শুকিয়ে যায়। আর তিনি কিনা আমার হবু শাশুড়ি। ভয়ে ভয়ে কোনো রকমে ঢোক গিলে ফেলি আমি। আশেপাশে তাকিয়ে দেখি আমার মা বাবা, আমার জামাইবাবু, আমার 2 বোন তাদের সাথে এমন খোশগল্প শুরু করেছেন যেন পারলে আজকেই বিয়ে দিয়ে দেবেন। ভয়ে ভয়ে মাকে আমি ডাকি, ইশারায় বোঝানোর চেষ্টা করি। আমার ছোট বোন লিসা বলে, কি রে ভাইয়া, মেয়ে দেখার জন্য অস্থির হয়ে গেলি নাকি? হবু বৌদি আসছে, তার রেডি হতে একটু টাইম লাগছে, রেডি হলেই চলে আসবে, একটু ধৈর্য ধর। জামাইবাবু দাঁত বের করে হেসে হেসে কি যেন বললেন। ওদিকে মা বাবা হবু শ্বশুর শাশুড়ি মুখ টিপে হাসলেন। রাগে আমার ইচ্ছা করলো লিসার কান মুলে দিই। কি হে ভাইয়া, এত অস্থির হলে চলবে? তোমার বোনকে দেখতে গিয়ে তো আমারও এরকমই দশা হয়েছিল। তখন তো তোমরা বেশ হাসাহাসি করেছিলে। এবার বুঝতে পারছো তো কীরকম লাগে? এই বলেই জামাইবাবু হাসাহাসি শুরু করলো। আমার যে এদিকে ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। তারা তাদের পড়ে আছে নিজের হাসি তামাশা ইয়ার্কি নিয়ে। মেয়ে যেমনই হোক, আমি ঠিক করে রাখলাম বাড়ি গিয়ে বলবো যে এই মেয়েকে আমার পছন্দ হয়নি, তোমরা অন্য কোনো মেয়ে দেখো। স্কুলে একবার চুরি করে আম পাড়ার শাস্তি হিসেবে ম্যাম আমাদের 3 বন্ধুকে গ্রীষ্মের ওই কাঠফাটা রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিলেন 2 ঘন্টা। এখনও ভাবলে আমার জ্বর আসে। আর ওনাকে বানাবো শাশুড়ি? কখনোই না। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। ম্যামের সামনে প্রতিটা মিনিট যেন 1 ঘন্টা মনে হচ্ছিল। উফ, উনি কি সুন্দর করে হাসলেন। আমার বন্ধুরা দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করতো। উনি আমাকে হয়তো চিনতে পারেননি। অবশ্য না চেনারই কথা, বেশ কিছু বছর হলো। উনি চাকরিও ছেড়ে দিয়েছেন। টেবিলের মধ্যে অনেক রকমের খাবার সাজানো আছে। সবাই অনেক আনন্দ করে খাবার খাচ্ছে। একমাত্র আমার গলা দিয়েই খাবার নামছে না। শুধু কখন বাড়ি যাব আমি শুধু সেই চিন্তাই করছি। আমাকে চুপ থাকতে দেখে ম্যাডাম বললেন, কি হলো বাবা, তুমি কিছু খাচ্ছ না কেন? যেটা মন চায় সেটাই খাও, লজ্জা পেও না। চমকে উঠলাম আমি। উনি এত সুন্দর করে কথা বলতে পারেন, না শুনলে তো বিশ্বাসই করতাম না। ভাইয়া মনে হয় হবু বৌদিকে না দেখে থাকতে পারছে না, সেই জন্য হয়তো খেতে পারছে না। হবু বৌদিকে আসে বলুন, তাহলে দেখবেন ঠিকই খেয়ে নেবে। তাই না ভাইয়া? আরও একবার হাসির রোল পড়ে গেল। না, মেয়েটা বড্ড পেকেছে। এরই মধ্যে বৌদি বানিয়ে ফেলেছে। বাড়ি চল আগে, তারপর তোর একদিন কি আমার একদিন। খুব বেড়েছিস তাই না? আগে এই মহিলার হাত থেকে রক্ষা পাই। ম্যাডাম লিসার কথা শুনে আঁচলে মুখ ঢেকে হাসতে হাসতে উঠে গেলেন। বোধহয় মেয়েকে আনতে যাচ্ছেন। মেয়েকে নিয়ে আসলেই বা কী হবে? আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছি যে আমি কি সিদ্ধান্ত নেব, তাই চুপচাপ বসে থাকলাম। নমস্কার। রিনরিনে এক কণ্ঠ শুনে আমি তাকালাম। এক ঝটকায় আমার দমটা বন্ধ হয়ে আসার জোগাড়। আমার হঠাৎ মনে হলো আমি পৃথিবীতে নেই, স্বর্গে চলে এসেছি। এমন হুল পড়ি আমি স্বর্গ ছাড়া আর কোথায় পাবো? এ যেন সাক্ষাৎ আগুন, কাছে গেলেই আমি পুড়ে যাব। আমার হার্টবিট যেন দ্বিগুণ গতিতে ছুটছে। আগুন সুন্দরী বললেও কম বলা হবে। এই সুন্দরী যদি একটা ছুরি নিয়ে এসে আমার হাতে দিয়ে বলে এক্ষুনি নিজেকে শেষ করে দিতে, আমি বোধহয় কোনো দিকে না তাকিয়ে সেই কাজটাই করব। চোখের পলক ফেলতেও বোধহয় ভুলে গেছি। এত সুন্দর কোনো মেয়ে হয় তা আমার ধারণার বাইরে ছিল। তাকে দেখে আমি কিছুক্ষণের জন্য যেন একদম স্তব্ধ হয়ে গেছি। তাকে দেখে অজান্তেই আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। ছোটবেলা থেকে আমি দুরন্ত স্বভাবের হলেও চরিত্রগত দিক থেকে একদম ফুলের মতো বলা যায়। আমার বন্ধুরা যেখানে স্কুল বা কলেজে পড়তে একসাথে 2-4টে প্রেম করেছে, আর সেদিক থেকে আমি মেয়েদের দিকে তাকাতেই লজ্জা পেতাম।
আমি কখনোই ভাবতে পারিনি প্রথম দেখায় একটা মেয়ে আমার মাথাটা এভাবে খারাপ করে দিতে পারে। ইস, কি ভুল সিদ্ধান্তই না নিতে যাচ্ছিলাম। আর একটু হলে মনে মনে মা বাবাকে শত শত ধন্যবাদ দিলাম এই মেয়েকে আমার জন্য দেখতে আসার জন্য। এভাবে তাকিয়ে থাকতে দেখে সবাই মিটমিট করে হাসে। আমার অবশ্য সেদিকে কোনো খেয়ালই নেই, আমি তো আমার পরীকে দেখতেই ব্যস্ত। আমার মা উঠে গিয়ে মেয়েটাকে মায়ের পাশে বসালেন। মেয়েটা টকটকে লাল রঙের একটা জামদানি শাড়ি পরেছে। লাল রঙটা বুঝি শুধু এই মেয়েটার জন্যই তৈরি। আমার জামাইবাবু আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মুখটা বন্ধ করো ভায়া, না হলে যে মাছি ঢুকে যাবে। প্রথমবার শ্বশুর বাড়িতে এসে এরকম বেয়াক্কেল হয়ে যাবে নাকি? অন্য সময় হলে আমার বড্ড রাগ হতো জামাইবাবুর এই কথা শুনে, কিন্তু আজ কেন যেন সমস্ত কিছু মধুর মধুর শুনতে লাগছে। কি সুন্দর করে বললেন শ্বশুর বাড়ি, ভাবতেই শরীরের মধ্যে দিয়ে এক শিহরণ বয়ে যাচ্ছে আমার। আমার মা তাকে জিজ্ঞেস করলো, মা, তোমার নাম কি? আমার নাম তেইহিয়ং। সে ঋণঋণে গলায় উত্তর দিল, যেমন দেখতে সুন্দর তেমন সুন্দর তার নাম। আমার প্রাণটা যেন জুড়িয়ে গেল। আহা, মেয়েটা যদি আমার বউ হয় আমি ওকে তেই বলে ডাকবো আদর করে, মনে মনে ঠিক করে নিলাম। কিন্তু অজানা এক আশঙ্কা আমার মনে এলো, এমন সুন্দর মেয়ে আমাকে যদি পছন্দ না করে, অথবা ওর যদি কোনো প্রেমিক থাকে। অসম্ভবের কিছু না, ও যে পরিমাণ সুন্দরী। টুকটাক কথা বলার পর ছোট বোন লিসা বলল, মা, আমার মনে হয় ভাইয়ার সাথে তেইহিয়ং বৌদির একবার কথা বলতে দেওয়া উচিত। লিসার কথায় লিসার প্রতি আমার কৃতজ্ঞতা বেড়ে গেল। কি সুন্দর করে বলছে তেইহিয়ং বৌদি, শুনতে বড্ড সুন্দর লাগছে। মেয়েটাকে শাস্তি দেবার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। এমন মিষ্টি বোন কজনেরই বা হয়। এই পর্যায়ে ম্যাডাম আমাকে তার মেয়ের সাথে আলাদা করে কথা বলতে দেবার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দিলেন। ওনার প্রতিও কৃতজ্ঞতায় মন ভরে উঠল আমার। যতটা রাগী আর খারাপ মনে করেছিলাম, তিনি কিন্তু ততটাও খারাপ নন। মেয়ে জামাইকে নিশ্চয়ই কান ধরে দাঁড় করিয়ে রাখবেন না। তেইহিয়ংয়ের সাথে ওর রুমে এসেছি, এত সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছে মেয়েটা, সব দিক থেকে আমার মনের মতো। প্রায় 10 মিনিট কেউ কোনো কথা বললাম না। সারা জীবন মেয়েদের সাথে কথা না বলায় আমি চুপচাপ তাকিয়ে থাকলাম তার দিকে। কি জানি বেহায়া ভাবছে বোধহয় আমাকে, কিন্তু আমি তো আমার চোখের তৃষ্ণা মিটিয়ে নিই। তাকে দেখতে দেখতে আমার যেন সময়টাই এখানে থেমে গেছে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভাঙল। সে মিষ্টি কণ্ঠে বলল, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আমি যেন পাথর হয়ে গেলাম। এই মেয়ে বলে কি পছন্দ মানে? আমাকে যদি কেউ বলে এক্ষুনি বিয়ে করতে, আমি তো পুরোহিত আর অ্যাডভোকেট দুজনকে তুলে এনে মুহূর্তের মধ্যেই রেজিস্ট্রি ম্যারেজ আর তার সাথে ধর্মীয়ভাবে বিয়েই করে নেব ওকে। আমি হালকা করে মাথা নাড়ালাম। এই, আপনি বোবা টোবা নন তো আবার? তখন থেকে একটা কথাও আপনাকে বলতে শুনলাম না। এই বলেই মেয়েটা হাসতে শুরু করলো। আমি শুধু মুগ্ধ হয়ে ওর হাসিটাই দেখে যাচ্ছি। কোনো কথাই আমার কানে ঢুকছে না। আমার কানে শুধু একটাই শব্দ আসছে, আমি ঘোর কাটিয়ে আস্তে করে বললাম, আমাকে বোধহয় আপনার পছন্দ হয়নি, তাই না? এটা আবার শব্দ করে হাসলো। ও কি বুঝতে পারছে না যে ওর হাসিতে আমি কষ্ট পাচ্ছি, নাকি ইচ্ছা করে এমনটা করছে? আস্তে আস্তে তার চোখে জল এসে যাওয়ার উপক্রম। সে বলল, জানেন, আমি না কখনো প্রেম করিনি। ভেবেছিলাম বিয়ের পর বরের সাথে প্রেম করব। কি করবেন তো আমার সাথে প্রেম?
আমার বুকের মধ্যে এবার সত্যি সত্যি তীব্র একটা ব্যথা শুরু হয়ে গেল। এমন সিরিয়াস একটা কথা কেউ এভাবে হেসে হেসে বলতে পারে? আমার ইচ্ছা হলো বলি, আমি তোমার জন্য শুধু প্রেম না, প্রেমের তাজমহল পর্যন্ত বানাতে পারি। কিন্তু কিছু বলতে পারি না, শুধু অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। ও আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। আমরা বাইরে আসি, সবাই আমাদের দেখে আমাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করছে। এক পর্যায়ে আমার বাবা বললেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আমার ইচ্ছা হলো খুশিতে লাফালাফি করতে। অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। কিন্তু বাবার এই কিন্তু শুনে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বাবা বললেন, দেখুন, আমার ছেলের মতামতটাও তো নেওয়া দরকার। আমি বরং বাড়ি গিয়ে ওর মতামতটা শুনে তারপর আপনাদের জানাবো। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। এত বড় হয়েছি আমি, এমন কোনো জায়গা নেই যেখানে আমার সিদ্ধান্তের প্রয়োজন মনে করে বাবা। বাবার কাছে নেহাতি আমি একটা স্যুট বুট পরা গাধা ছাড়া আর কিছুই না। সেই তিনি আজকে আমার মতামত নিতে চাইছেন। আমি রাজি, আমি রাজি রাজি। আমার কি হলো কি জানি, আমি রাজি রাজি বলে চিৎকার করে উঠলাম। সবাই আমার দিকে হতভম্ব হয়ে তাকালো। আমি তো লজ্জাতে লাল নীল হতে থাকলাম। কি বোকার মতো কাজ করে ফেললাম একটা। কি ভাববে এরা আমাকে? ইচ্ছা করলো ছুটে পালিয়ে যাই, কিন্তু সেটা আর পারলাম কোথায়। এরই মধ্যে সবাই হো হো করে হাসি শুরু করে দিল। জামাইবাবু আমার কাছে এসে খোঁচা দিয়ে হাসতে থাকলো। আমি তো জামাইবাবুর দিকে তাকিয়ে মাথা চুলকে হাসতে থাকলাম। বড্ড লজ্জা করছে আমার। হঠাৎ দরজার দিকে চোখ যেতে আমি দেখলাম পরীটা দরজার কাছে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে আর শাড়ির মধ্যে নিজের আঙুল দিয়ে খোঁটরাচ্ছে। আমার মনে হলো কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকলে আমার বুঝি হার্ট অ্যাটাক হয়ে যাবে। মোটামুটি পাকা কথাবার্তা সেরেই বাড়ি চলে আসলাম। আমার দুই বোন আর আমার জামাইবাবু আমাকে নিয়ে ঠাট্টা তামাশায় মেতেছে। ওদের এই মধুর অত্যাচারগুলো আমার আজ অসম্ভব ভালো লাগছিল। মা একরকম আমাকে ওদের হাত থেকে বাঁচালো। রাতে খাওয়া দাওয়া শেষে আমি সবেমাত্র বিছানায় এসে বসেছি। হঠাৎ করেই আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো। সেই কণ্ঠস্বর, সেই রিমঝিম সুর, কাঁপা কাঁপা গলায় আমি বললাম, হ্যাঁ হ্যালো। কি চিনতে পেরেছেন আমাকে? ওর কথা শুনে আমি নিঃশব্দে হাসলাম। বোকা মেয়ে বলে কি, ওর কণ্ঠস্বর আমি বাড়ি আসার পরও ভুলতে পারিনি, আর সেখানে ওর কণ্ঠস্বর আমি একবার শুনে বুঝতে পারবো না? আমাকে চুপ থাকতে দেখে ও প্রান্ত থেকে বলল, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? চিনতে পারেননি আমাকে? আমার নাম্বার পেলেন কোথা থেকে? সে আমি কোথাও থেকে জোগাড় করেছি। কেন রাগ করেছেন? রাগ করব কেন? আমিও এই ফোনের অপেক্ষাতেই ছিলাম। তাহলে নিজে থেকে আমার নম্বর জোগাড় করে ফোন করলেন না কেন? এই কাজ তো ছেলেদেরই। সরি, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। তার হাসি শুনে আমার বুকে আবার চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। আমি কিছুক্ষণ থম মেরে ওর হাসির শব্দ শুনলাম। তারপর বললাম, এভাবে হাসবেন না প্লিজ। কেন? আমার হাসি ভালো নয় বুঝি? আমাকে ভালোবাসতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়েও দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না। অসীম সংখ্যক নায়ের ভিড়ে শুধু একটা কাজ করতে হবে। প্রতিদিন আমি যখন ভালোবাসি বলবো, তুমিও একটা দীর্ঘ শ্বাস ছেড়ে একটা ভালোবাসা ভরা কণ্ঠে আমাকেও বলবে, আমিও ভালোবাসি। ওদিক থেকে আর কিছুই শুনতে পাচ্ছি না, কিন্তু আমার মন বলছে তে কাঁদছে। সেই থেকে শুরু। এরপর আমাদের পাগলপাড়া প্রেম শুরু হলো। অফিসের ফাঁকে ফাঁকে ফোন করা যেন এক অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তার মিষ্টি কণ্ঠ না শুনলে আমার যেন দিনই যেত না। এলোমেলো ছেলেটা আজ নিজের খেয়াল রাখা শুরু করেছে। শুধু একটা পরীর কথা, সে যতক্ষণ না আমাকে ফোন করে খাবার জন্য তাড়া দেয়, আমার যেন খেতেই ইচ্ছা করে না। চাতক পাখির মতো অপেক্ষা করি কখন তার ফোন আসবে, কখন সেই হাসি শুনতে পাবো। বুকে সুখের ব্যথা পাবার জন্য আমি যে কখনো এভাবে অপেক্ষা করব, তা আমি কখনো ভাবিনি।
সেই ঘুম পাগল ছেলেটা এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকে তার প্রেমিকার হাসি শোনার জন্য। মনে হয় এই জন্ম এই সুখের কষ্টে কাটিয়ে দেয়া মন্দ কিছু না। প্রায় আমি স্বপ্ন দেখি সেই পরীটা লাল শাড়ি পরে নুপুরের রুমঝুম শব্দ করে আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ঘুমের মধ্যেও আমি অনুভব করি আমার পরী আমার তেকে। এভাবে আমাদের দিন ভালোই কাটছিল। এরই মধ্যে আমাদের বিয়ের দিনও এগিয়ে আসলো। শেষ কিছুদিন আমার মনটা যেন মানতেই চাইছে না, কবে যে আমার পরীটা আমার ঘরে আসবে। আমি চোখ ভরে তাকে দেখব। আমাদের বিয়ের শপিংয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। হঠাৎ আমাকে একদিন ফোন করে দেখা করতে বলে তে। খুব নাকি জরুরি কথা, এখনই বলতে হবে। আমি একটু ঘাবড়ে যাই, কি বলবে এখনো? এত জরুরি কেন? কি বলবে তে? ফোনেই বলো। না, ফোনে বলা যাবে না, দেখা করেই বলতে হবে। আমি আশা করব খারাপ কিছু বলবে না তুমি। এমন কিছু বলবে না যা আমি সহ্য করতে পারবো না। সে দেখা হলেই জানতে পারবে। আর কোথায় দেখা করতে হবে আমি ফোনে টেক্সট করে দিচ্ছি, ঠিক বিকেল 5টায় পৌঁছে যাবে। আমি তোমার বাড়িতে এসে তোমাকে নিয়ে যাই আমার বাইকে করে? না, তার দরকার হবে না, আমি চলে যেতে পারবো। এই বলেই ফোন কেটে দিল তে। সারাদিন আমার শুধু অস্থিরতাতেই কাটছে। কিছুই ভালো লাগছে না, অফিসের কাজেও মন বসছে না। কি বলবে ও? তবে কি বিয়েটা ভেঙে দিতে চাই ও? কিন্তু তা তো হবার কথা নয়। এতদিন তো হলো, আমাকে এতটা ভালোবাসার সুযোগ দিত না। তবে কি ওর কোনো প্রেমিক আছে? আমি তের বলা জায়গায় পৌঁছে যাই 5টা বাজার ঠিক আধ ঘন্টা আগে। এখনও অনেকটা সময় বাকি আছে, কিন্তু কোনোভাবেই সময় কাটছে না আজকে। অস্থির লাগছে খুব, বুক ধড়ফড় করছে আমার। কি বলবে ও? এভাবে অস্থিরতায় কাটতে কাটতে 5টার বেশি বেজে যায়। আমি তেকে ফোন করি, ফোন বেজে বেজে কেটে যায়। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করি, না এখনও আসছে না। আমি পরপর আবার ফোনে চেষ্টা করি ওকে। ও ফোন কোনোভাবেই তুলছে না। উত্তেজনায় আমার মাথা দপদপ করছে, আমার শিরা উপশিরাগুলো যেন ফুলে উঠেছে। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। ফোন কেন ধরছে না ও? কম করে হলেও 50 বার আমি ওকে ফোন করেছি, কিন্তু ও ফোন রিসিভ করেনি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমার মনে হয় আমি যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাব। দুশ্চিন্তায় আমার প্রেশার লো হয়ে যাচ্ছে। আমি সারাদিন কিছুই খাইনি। প্রায় 6:45টার দিকে ওর ফোন সুইচ অফ বলে। আমার দুশ্চিন্তা আরও বাড়তে থাকে। ওর কোনো সমস্যা হয়নি তো? আমার কাছে ওর মা বাবা কারোরই ফোন নাম্বার নেই, নেওয়া হয়নি কখনো। খুব রাগ হচ্ছে আমার নিজের ওপর। কেন যে নিলাম না তাদের নম্বর? আরও 1 ঘন্টা অপেক্ষা করলাম। আমার মনে হচ্ছে আমি চলে গেলে তে যদি চলে আসে আর এসে যদি আমাকে না দেখতে পায় তাহলে মন খারাপ করবে। রাত 8:30টার দিকে বাড়ি ফিরবো বলে আমি মন স্থির করি। এর মধ্যে আমার বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে, কিন্তু একটাও রিসিভ করিনি আমি। কোনো কিছুই ভালো লাগছে না আমার। অবশেষে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাড়িতে ওনাদের ফোন নাম্বার আছে, সেখান থেকে ফোন করব বলে আমি ভাবি। প্রায় রাত 9টার দিকে আমি বাড়ি ফিরি। আমার অবস্থা তখন বিধ্বস্ত। কোনো রকমে টলতে টলতে বাড়ি ফিরে আমি দেখি ড্রয়িং রুমে মা বাবা বোন জামাইবাবু সবাই চিন্তিত মুখ নিয়ে বসে আছে। আমাকে দেখে সবাই দৌড়ে আসে। কোথায় ছিলি তুই এতক্ষণ? চেহারার এমন দশা হলো কিভাবে? আগে ওকে ঘরে ঢুকতে দাও, ও মনে হয় হাসপাতাল থেকেই এলো। হাসপাতাল মানে? কার কি হয়েছে বাবা? তুই জানিস না কি হয়েছে? কি জানবো মা, কি হয়েছে প্লিজ বলো। তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি সবাইকে সবটা খুলে বললাম। দেখলাম মা মুখে কাপড় চাপা দিয়ে কাঁদছে। আমি আর নিতে পারছি না। জামাইবাবু আমার কাঁধে হাত দিয়ে বলল, জাঙ্কুক শান্ত হও, তোমার জন্য একটা খারাপ খবর আছে। তের কিছু হয়নি তো? তে ঠিক আছে তো জামাইবাবু? প্লিজ বলুন। তে এখন হাসপাতালে ভর্তি আছে। তে যে বাসে ছিল, হঠাৎ বিরোধী দলের লোকেরা এসে সেই বাস ভাঙচুর করে, যার জন্য অনেক মানুষ আহত হয়। কাউকে বের হবার সুযোগও দেয়া হয়নি।
তে এখন হসপিটালে ভর্তি আছে। ওর সারা শরীরে কাঁচ ঢুকে গেছে। এর জন্য তোমাকে এতবার ফোন করছিলাম, কিন্তু একবারও তোমাকে ফোনে পাইনি। আর কোনো কথাই যেন আমার মাথায় ঢুকছে না। আমি তাড়াতাড়ি করে বাইক চালিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হলাম। আমার পরীর এতটা কষ্ট হচ্ছে আর আমি কিছুই জানি না। হসপিটালের মধ্যে তের কেবিনের সামনে গিয়ে দেখি তের বাবা মাকে দেখতে পেলাম। ছুটে গেলাম তাদের কাছে। হসপিটালে যেতে তের বাবা আমাকে জড়িয়ে ধরলেন। আর ওর মায়ের তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তারা জানায় তে আমার সাথে দেখা করার জন্য বিকেল 4টের দিকে বাসে উঠেছিল, কিন্তু কিছু বিরোধী দলের লোকেরা হঠাৎ করেই বাস ভাঙচুর করে আর তাদের কাউকে নামার সুযোগও দেয়নি। অনেকে তো স্পট ডেড হয়, কেউ কেউ অনেক বেশি আহত হয়। তেও অনেক আহত হয়েছে। সে হসপিটালে ভর্তি আছে, তার সারা শরীরে কাঁচ ঢুকে আছে। পরীটা আমার সাথে দেখা করার জন্য বাসে উঠেছিল, কিন্তু আমার সাথে দেখা করতে পারিনি। তে, তুমি সুস্থ হয়ে যাও, প্লিজ সুস্থ হয়ে যাও। এখনও যে অনেকটা পথ চলা বাকি আছে আমাদের একসাথে। আমি তোমার সাথেই আমার পথটা চলতে চাই। প্রায় 24 ঘন্টা পর তের জ্ঞান ফিরল। আমি এতক্ষণ নিস্তেজ হয়ে পড়েছিলাম। ডাক্তার এসে বলাতে আমি আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার পরী ফিরে এসেছে। ভগবানকে কোটি কোটি ধন্যবাদ আমার তেকে ফিরিয়ে দেওয়ার জন্য। তারও প্রায় 1 ঘন্টা পর তের সাথে দেখা করার সুযোগ পাওয়া যায়। আমি জানি না এখন আমি ওকে কী অবস্থায় দেখব। এখন আমি ওসব নিয়ে ভাবছিও না। আমি শুধু চাই ও সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসুক। তের মাকে প্রথমে আমি দেখা করতে যেতে বলি ওর সাথে। কিছুক্ষণ পর তিনি কাঁদতে কাঁদতে ফিরে আসলেন। উনি মুখে কিছু বলতে পারলেন না, ইশারা দিয়ে আমাকে ভেতরে যেতে বললেন। ভিতরে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম তে বিছানায় শুয়ে আছে, তার শরীরে জায়গায় জায়গায় ব্যান্ডেজ করা। আমাকে দেখেই তে কেঁদে উঠল। তের কান্না দেখে আমার বুকের ভিতরটা তোলপাড় হয়ে গেল। একটা পুরুষ মানুষ সমস্ত কিছু সহ্য করতে পারলেও তার প্রিয় মানুষের কান্না কখনো সহ্য করতে পারে না। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমার বুকের মাঝে এসে ছোট্ট বিড়ালের মতো ফোঁপাতে থাকলো সে। আমার মনে হচ্ছে আমার বুকের ভিতর কেউ ছুরি দিয়ে আঘাত করছে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আমি ওকে জড়িয়ে ধরে রাখলাম। প্রায় 15 মিনিট কেউ কোনো কথা বললাম না। ও শুধু কেঁদেই গেল। আমি ওর সামনে বসে ওর চোখ মুছে বললাম, জীবনে শেষবারের মতো কাঁদতে দিলাম। এরপর আমার সামনে একদম কান্নাকাটি করা যাবে না, এটাই শেষবার। তে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ওর কপাল থেকে চুল সরিয়ে দিতে দিতে বললাম, আমার পরীটার ঠোঁটে শুধু হাসি মানায়, চোখে জল মানায় না। পরি, তুমি হাসালে জাঙ্কুক। তুমি দেখতে পাচ্ছ না আমার শরীরটা কিভাবে ক্ষতবিক্ষত হয়ে আছে, জায়গায় জায়গায় ব্যান্ডেজ হয়ে আছে। এর মধ্যেও তোমার আমাকে পরি বলে মনে হচ্ছে? আমি ওর হাত ধরলাম। আমার পরি আমার কাছে সব সময় একরকমই। হ্যাঁ, এটা ঠিক। আমি প্রথমে তোমার রূপ দেখেই তোমার প্রেমে পড়েছিলাম, কিন্তু যত দিন গেছে আমি বুঝতে পেরেছি এই মেয়েটাকে আমার প্রয়োজন। যে কোনো মূল্যেই হোক এই মেয়েটাকে আমার প্রয়োজন। তখন এই চেহারা রূপ আলাদা করে কিছুই না, তুমি মানুষটারই আমি প্রেমে পড়েছি। জাঙ্কুক, তুমি যখন আমাকে বললে দেখা করতে জরুরি কথা, তখন থেকেই আমি ভয়েতে ছিলাম। কিসের ভয় জানো? কিসের? তোমাকে হারানোর। যদি তুমি বিয়ে ভেঙে দিতে চাও, যদি বলো আমাকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব না, আমি এই ভয়তেই ছিলাম। এই বলেই চোখ থেকে বের হওয়া 2 ফোঁটা জল মুছে ফেলি আমি। আমাকে তুমি এতটা ভালোবাসো জাঙ্কুক? আমি কি আদেও এতটা ভালোবাসা পাবার যোগ্য? এত কিছু আমি জানি না। তুমি যেমন আছো, যেভাবে আছো, সেভাবেই আমার প্রয়োজন। তোমার আমাকে প্রয়োজন কিনা আমি জানি না, তবে আমার তোমাকে প্রয়োজন। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না।
তে অনেকক্ষণ কিছু বলতে পারে না, শুধু এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। এরপর আস্তে আস্তে বলে, তোমার জন্য অনেকদিন ধরে একটা পাঞ্জাবি সেলাই করেছিলাম আমি। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, আর কিছু কথা বলবো ভেবেছিলাম। এই জন্য তোমাকে ওভাবে রেখেছিলাম, তোমাকে সারপ্রাইজ দেব বলে। কি বলতে চেয়েছিলে তুমি? এই যে আমার মা কিন্তু তোমাকে চিনতে পেরেছিলেন, তার সেই অবাধ্য ছাত্রটাকে। তুমি দুষ্টু হলেও তোমার মনটা ছিল একদম জলের মতো স্বচ্ছ, যে তার স্কুলের দারোয়ানকে নিজে টিফিন খাবার টাকা দিয়ে ওষুধ কিনে দিয়েছিলে। মা কিন্তু এসব জানতো। তুমি হয়তো জেনে অবাক হবে, তুমি মায়ের সব থেকে প্রিয় ছাত্র ছিলে। সে জেনে শুনেই তার মেয়েটাকে এই স্বচ্ছ ছেলেটার হাতে তুলে দিতে চেয়েছিল। তাই বলে প্রিয় ছাত্রকে গ্রীষ্মের কাঠফাটা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে কেউ? তে হেসে দিল, তারপর বলল, আমিও কিন্তু মায়ের মতনই রাগী। তুমি যদি আমাকে তোমার সামনে 2 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকতে বলো, আমি তোমার জন্য 2 ঘন্টা কেন, সারা জন্ম দাঁড়িয়ে থাকতে রাজি আছি। এত কেন ভালোবাসো আমায়? ডুবেছি তোমার ওই চোখের মায়ায়, যে মায়ার কোনো সংজ্ঞা আমার জানা নেই। শুধু জানি এই মায়ার মাঝে রচিত রয়েছে আমার সর্বনাশের সূচনা। এরপর সবাই এক এক করে রুমে প্রবেশ করে, তের সাথে দেখা করে। তের সাথে দেখা হয়ে গেলে তারা বাইরে বেরিয়ে যায়। এরপর জাংকুক তেকে খাইয়ে দেয়। তের জোড়াজড়িতে জাংকুক নিজেও খায়। তারপর নার্স এসে তেকে ওষুধ খাইয়ে দেয়। ডক্টর তাদের জানায় একজনকে পেশেন্টের সাথে থাকতে হবে, তো সেই হিসেবে তের মা তার সাথে থাকতে চেয়েছে, কিন্তু জাংকুক নাছোড়বান্দা, সে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সে একাই থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাই সে অগত্যা, ওর সাথে কেউ পেরে না উঠে সবাই চলে গেছে, একমাত্র জাংকুক থেকে গেছে। জাংকুক ঠিকই তার পরিষেবা করবে, সেই জন্য সে তের কাছেই থেকে যেত সারা দিন। সে সকলের কথা শুনে অফিসে যেত, তারপর বাড়ি গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে আবার তের কাছেই চলে আসতো। তের সাথে একসাথে খাবার খেত, তের সাথে থাকতো। এই করতে করতে প্রায় 3 মাস কেটে যায়। তে একটু সুস্থ হয়। তারপর জাংকুক সিদ্ধান্ত নেয় যে সে তেকে আর ফেলে রাখবে না। খুব জাঁকজমক করে না হলেও খুব অল্প মানুষকে বলে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে জাংকুক তের অনেক খেয়াল রাখতো। ঠিক টাইমে অফিসে যেত, তাড়াতাড়ি ফিরে আসতো, তেকে পুরো বেবিদের মতো প্যাম্পার করতো। এই করতে করতে আরও 3 মাস কেটে যায়। অবশেষে তের বার্থডের দিন চলে আসে। একদিন রাত্রিবেলা তে ঘুমোচ্ছিল। জাংকুক রুমটা খুব সুন্দর করে সাজায়, তারপর তেকে ডাকে। ঘুম থেকে রাত 12টার সময় তেকে তোলে। তে তে ওঠো। কি হয়েছে, ডাকছো কেন? আগে ওঠো, তারপর বলছি। তে চোখ খুলে উঠে বসতেই দেখে সারা রুমটা ক্যান্ডেল, ফ্লাওয়ার, তারপর বেলুন দিয়ে সাজানো হয়েছে। রুমটা দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে আমার পরি। তুমি কি করে জানলে? আমার পরির বার্থডে আর আমি জানবো না, সেটা কখনো হতে পারে? এটা আমার পরির সব থেকে ইম্পর্টেন্ট একটা দিন। এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা দিন, যেদিন তুমি এই পৃথিবীতে এসেছিলে। তের চোখে জল চলে আসে। নাও নাও, এবার কেক কাটো। এরপর তে উইশ করে ফু দিয়ে মোমবাতি নেভায়, তারপর কেক কাটে। কেকটা জাংকুককে খাওয়ায়। তুমি আমাকে গিফট দিলে, এখন আমারও তোমাকে কিছু দেওয়া উচিত। নাও বলো, আমার থেকে এখন তুমি কি চাও? যা চাইবো সেটা দেবে? হ্যাঁ দেব, বলো কি চাও? তে, আজ আমি তোমার মাঝে ডুব দিতে চাই, সেই অনুমতি দেবে তুমি? তে তো লজ্জায় লাল হয়ে গেছে। সে তো কিছুই বলতে পারছে না। তারও ইচ্ছা করছে জাংকুককে অনুমতি দিতে,
তাই সে লজ্জাতে মাথা তোলায়। জাঙ্কুক তের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আজকে যেন তাদের আশা আকাঙ্ক্ষা সমস্ত তারা খুঁজে পেয়েছে। তারা যেন পরম তৃপ্তিতে তাদের ভালোবাসা উপভোগ করতে ব্যস্ত আছে। সারা জীবন যে ছেলেটা মেয়েদের থেকে দূরে থেকেছে, লজ্জায় মেয়েদের দিকে তাকাতে পারত না, আজ সেই ছেলেটা তার সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন উজাড় করে দিচ্ছে। তার সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা যেন তার স্ত্রীর কাছেই। তেরও কোনো কিছুতেই খারাপ লাগছে না, তার সমস্ত কিছুতেই ভালো লাগছে। তে ভাবছে তার মা তার জন্য ঠিক মানুষটাকেই বেছে নিয়েছে। আসলে মায়েরা এমনই হয়, আসলে সকল পুরুষরা এরকমই হয়। কোনো মহিলার দিকে না তাকালেও তার সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন তার স্ত্রীর কাছেই থাকে। তারা তাদের গভীর ভালোবাসার সমুদ্রে যেন ভেসে বেড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি বর্ষা। আজকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তোমরা আমায় সবসময় বলো যে অনেকেই বলো যে আমি জাঙ্কুকের ভয়েস ঠিকঠাক দিতে পারি না বা তোমাদের ভালো লাগে না। আচ্ছা তোমরা আমায় একটা কথা বলো তো, সবার ভয়েস কি সেম নাকি সবার ভয়েস সমান? মানে আমি চাইলেই কি আমার ভয়েসটা চেঞ্জ করতে পারবো? নিশ্চয়ই না। আর আমি চেষ্টা করি ভয়েসটা একটু ঠিকঠাক দেবার, কিন্তু তবুও তোমরা বলো যে আমি কিছুতেই ঠিকঠাক ভয়েস দিতে পারি না। আমি তো আর চাইলে আমার নিজের ভয়েসটাকে চেঞ্জ করতে পারবো না। কখনো কোনো জিনিসকে হ্যাবিট বানিয়ে ফেলা উচিত না। হয়তো আমার কথাটা শুনতে অনেকেরই খারাপ লাগছে, তার জন্য আই এম সরি। আমি যদি কাউকে আঘাত দিয়ে কথা বলি তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। তো আমি যেটা বলতে চেয়েছি সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। আজকে হয়তো জাঙ্কুকের ভয়েসটা একটু ধরা ধরা লাগতে পারে, কারণ আমার সর্দি হয়েছে। আর এটা আমি আগে যখন আমি সুস্থ ছিলাম তখন জাঙ্কুকের ভয়েস যেভাবে দিতাম তখনও তোমরা ওই টাইপেরই কমেন্ট করতে, সেই জন্য বলে দিলাম। দেখো, ডাবিংয়ে সবকটা ভয়েস এডিটেড দিলেও একটা অন্তত নিজস্ব ভয়েস রাখতে হয়, নইলে প্রবলেম হয়। সেই জন্য আমি জাঙ্কুকের ভয়েসটাই চুজ করেছি, যে এডিটেড ভয়েস না দিয়ে নর্মাল ভয়েসটা রাখবো। সবশেষে একটাই কথা বলার, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, এটা কিন্তু তেইয়ংয়ের বার্থডে স্পেশাল ওয়ান শট দিলাম।